দর্শক এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। স্টুডিওতে আপনাকে স্বাগতম। আমরা প্রত্যেকেই দেখে নেব পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো। পিলখানা হত্যাকাণ্ডে হাসিনা মইনুর বিরুদ্ধে অভিযোগ। ব্যাংকে ডাকাতের হানা, ৩.৫ ঘণ্টা পর আত্মসমর্পণ। দৈনিক ইত্তেফাক। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ। রুদ্ধশ্বাস, ৩.৫ ঘণ্টা জিম্মি দশার অবসান। সমকাল। দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি, ব্যাংকের ৩.৫ ঘণ্টা জিম্মি কাণ্ড। বাংলাদেশ প্রতিদিন। সংস্কার নিয়ে উত্তাপ, আরও নাজুক ঢাকা। ফিল্মি স্টাইলে ব্যাংক ডাকাতির চেষ্টা। যুগান্তর। ট্রান্সশিপমেন্ট চুক্তির দুর্বলতা খতিয়ে দেখছে সরকার। কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতের হানা, ৪ ঘণ্টা পর ৩ জনের আত্মসমর্পণ। বণিক বার্তা। রূপপুর চালু হলে বসে থাকতে পারে বড় সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনাকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। দ্য ডেইলি স্টার। ফ্রেম বাই আওয়ামী লীগ রেজিম, দে আর ইন দ্য ক্লিয়ার নাও। 3 youths try to rob bank, end up the detention. তো আমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখে নিলাম। আমরা সব শিরোনামে একটা শিরোনাম টপে দেখেছি, একটা হেডলাইন সবগুলো পত্রিকাই করেছে, সেটা হচ্ছে যে ব্যাংক ডাকাতির হানা, ৩.৫ ঘণ্টা পর আত্মসমর্পণ তাদের। এটা নিয়েই আপনার কাছে ফিরতে চাই। আজকের আলোচনার প্রথম প্রশ্ন। জি, দেখুন, এই যে গতকাল বিকেলের যে ঘটনাটা, সন্ধ্যার আশপাশের সময়টাতে, যার প্রতিক্রিয়া বেশ ভালোই হয়েছে এবং আপনি দেখছেন যে প্রত্যেকটি পত্রিকাই সেটাকে শুরুতেই দেখেছে এবং আমরাও দেখেছি ৩ ঘন্টার এক ধরনের রুদ্ধশ্বাস পরিস্থিতি। প্রতিক্রিয়া ভালোই হয়েছে, তবে মূল যে ঘটনা সেটি তো পরে বোঝাই গিয়েছে যে আসলে এটাই সংঘবদ্ধ যে ডাকাতির কথা বলি বা এরকম বড় ধরনের জিম্মি দশা করে ফেলে যে সংঘবদ্ধ বা ধরনের দুশ্চিন্তা ফেলে দেওয়ার মতো বিষয়, এই গ্রুপটা সেরকম না। ২২ বছরের একজন, ১৬ বছরের দুজন, যাদের হাতে ছিল খেলনা পিস্তল এবং অন্যান্য বিষয়। এগুলো আমার কাছে মনে হয় কি যে হয়তো মুভি দেখা, ইন্ডিয়ান মুভি দেখা কিংবা নাটক, সিআইডির মতো নাটকগুলো দেখে অভ্যস্ত হয়ে পড়া। তখন ৫ আগস্টের পরে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি ছিনতাই, চুরি, রাহাজানির মতো ঘটনা বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিয়ে এটা বেড়েছে। তারাও হয়তো সেই চিন্তাটা করতে পারে যে এখন যেহেতু এ ধরনের সবাই করছে, আমরাও ট্রাই করি। এই ধরনের এক ধরনের ফ্যান্টাসি থেকে হয়তো বিষয়টা হয়েছে। তবে এই ধরনের সংঘবদ্ধ চক্র নিয়ে যে ধরনের দুশ্চিন্তায় পড়ার কথা, হয়তো এই একটা গ্রুপ, আরও অনেকগুলো গ্রুপও আছে কিনা, এই দুশ্চিন্তা এদের মাধ্যমে হওয়ার মতো জায়গা দেখছি না। কারণ হচ্ছে এটা এক ধরনের ফ্যান্টাসি আমার কাছে মনে হচ্ছে। যাদের কাছে খেলনা পিস্তল নিয়ে যারা ঢুকেছে, এটা এক ধরনের ফ্যান্টাসি। তারা চেষ্টা করেছে যে ইন্ডিয়ান মুভি দেখে বা অন্য অন্য মুভিগুলো দেখে তারা সেটা করা যায় কিনা। তবে তারপর এগুলোর দিকে একটু নজর দেওয়া উচিত, কারণ ফ্যান্টাসি থেকে হতে হতে এক সময় সেটা বড় আকার যেন ধারণ না করে। সেক্ষেত্রে সরকার কিংবা আমাদের আমরা যারা সুশীল সমাজ বলি, তাদেরকেও এক ধরনের ওয়ে বার করা উচিত যে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে। কারণ এটা এক ধরনের জিম্মিদশা তো ছিল, মানুষের ভিতরে আতঙ্ক তো তৈরি হয়েছে। এটা এক ধরনের যে যদি ফ্যান্টাসি হোক না কেন, এগুলোকে ঠেকানো উচিত, ঠেকানোর জন্য ওয়ে বের করা উচিত। আসলে এটাই আমার কাছে মনে হয়। আচ্ছা, আরেকটা শিরোনাম আমরা সবগুলো পত্রিকার আরেকটা শিরোনাম আমরা দেখেছি, সেটা হচ্ছে যে দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি। এটা নিয়ে একটু আসি আপনার কাছে। এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটে এক সবচেয়ে রাজনীতির অঙ্গনে যারা আছে, বিশেষ করে আমরা অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক সরকার বলতে চাই না, যদিও তারা কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে ইনভলভ। আসলে তার বাইরে গিয়ে চিন্তা করলে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় এই মুহূর্তে স্টেক হোল্ডার। সারা জীবন বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে করে আওয়ামী লীগ এবং বিএনপি যারা দুই দল মাঠে খেলেছে, রাজনীতির মাঠে তারা খেলেছে, কখনো আওয়ামী লীগ ফ্রন্ট সাইড, কখনো বিএনপি ফ্রন্ট সাইডে। এই মুহূর্তে আওয়ামী লীগ আসলে মাঠে নেই, কার্যত বলতে গেলে মাঠে আছে, বাট নির্বাচনের যে গতি প্রকৃতি, সেখানে আওয়ামী লীগ খুবই অবস্থানটা সেভাবে নেই, বিএনপি আছে।
সুতরাং নির্বাচনটা বিএনপি চাইবে, এটা ঠিকই আছে, তাদেরই নির্বাচন নিয়ে তারা থাকবে, তারা চাইবে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আসুক, সেই প্রক্রিয়ার ভিতরেই তারা আছে। জামাত এখানে বড় ফ্যাক্টর, তবে জামাত সংস্কার প্রক্রিয়াতেই বেশি গুরুত্ব দিচ্ছে। তবে সেটা এক ধরনের জামাতের যে টেকনিক হতে পারে যে তারা মাঠটা আরও গুছিয়ে নেওয়ার সময় পেতে পারে। বিএনপি যে বড় রাজনৈতিক দল, তাদের মাঠ গোছানোর চেয়ে তারা মোটামুটি নিশ্চিত যে এই মুহূর্তে তাদের নির্বাচন হলে তাদের ফিল্ড সবচেয়ে বেটার থাকবে, যে কারণেই নির্বাচনটা চাচ্ছে। আর অন্তর্বর্তী সরকার এখানে যে মূল ইস্যুটা, তার কারণ যে প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, তাদের মূল এজেন্ডাও ছিল, অন্যতম এজেন্ডাও ছিল সংস্কার। সংস্কার শেষ না করতে পারলে যদি নির্বাচন হয়, ছাত্র জনতার আন্দোলনের যে মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে নির্বাচনী কাঠামোতে পরিবর্তন কিংবা রাষ্ট্র কাঠামোতে বিভিন্ন ধরনের যে ফ্যাসিজম তৈরি হচ্ছে সেগুলোকে ভেঙে ফেলা, তারা সেটাই চাচ্ছে। সেই সব করলে ছাত্রদের চাওয়ার সঙ্গে অন্তর্বর্তী সরকারের চাওয়ার মিল থাকতেই হবে, তা নাহলে অন্তর্বর্তী সরকারও ছাত্রদের কাছে আবার এক ধরনের প্রতিকূলতার মুখে পড়তে যাবে। সেই হিসাব করলে অন্তর্বর্তী সরকার তার অবস্থান ঠিক আছে। তবে যদি ফাইনাল ডেস্টিনেশন এমনটা হয় যে একটি গণতান্ত্রিক পরিবেশের রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, সেই হিসাব করলে নির্বাচনটাও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ হচ্ছে আপনার তো এই দেশ তো গণতান্ত্রিক কাঠামোতেই চলে আসছে এবং সেটাই কিন্তু এদেশের মানুষ সবসময় চেয়ে আসছে, যেন এখানে যেন কোনো ধরনের গণতান্ত্রিক বাইরে কোনো কাঠামো না থাকে, মানুষ তো সেটাই চাচ্ছে। সেই হিসাব করলে অন্তর্বর্তী সরকারের যে রূপরেখাটা বিএনপি চায়, এটা তাদের জন্য এক ধরনের বান, যে বিএনপি যে রূপরেখা চায়, রূপরেখা দিয়ে ফেলতে গেলে সংস্কারটাকে তারা সেভাবে নিয়ে যেতে পারবে কিনা সেই ধরনের একটা ভয় আছে। আমি ধরনের রূপরেখা দিয়ে ফেললাম যে আগামী 6 মাস পরে নির্বাচন হবে, কিন্তু সেই সময়ের ভিতরে আমি সংস্কারটা শেষ করতে পারবো কিনা। সংস্কারের বিষয়ে একটা কথা আসছে যে দেখুন, যখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংস্কার কমিশন থেকে একটি প্রস্তাব দেওয়া হলো যে এই স্বাস্থ্য খাতকে ক্যাডার থাকার দরকার নেই, অমুক ক্যাডার থাকার দরকার নেই, যখন এরকম দেয়া হলো প্রস্তাবনা, তখন কিন্তু আবার মাঠ পর্যায়ে যারা সরকারি কর্মকর্তা আছে তাদের ভিতরে কিন্তু এক ধরনের তৈরি হয়েছে, হতাশা তৈরি হয়েছে যে এই ধরনের সংস্কার কেন করা হচ্ছে। সুতরাং সংস্কার নিয়েও কিন্তু অন্তর্বর্তী সরকার মোটামুটি চাপেই আছে, কারণ সংস্কারটা করতে গিয়ে যখনই যে সেক্টরে সংস্কারের প্রস্তাব তারা দিচ্ছে সংস্কার কমিশনগুলো, সেইখান থেকে কিছু ধরনের হতাশার চিত্র আবার উল্টো দিক থেকে চলে আসছে। সব দিক মিলিয়ে অন্তর্বর্তী সরকারও এক ধরনের চাপের মধ্যে আছে। বিএনপি চাচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন, সেখানে আওয়ামী লীগের ফ্যাক্টর কী হবে কিংবা অন্যান্য দলগুলো কেন আসছে না, অন্য দলগুলোর ভিতরে মূলত জামাতের কথা বলছিলাম, তারা চাচ্ছে ওই সংস্কার প্রক্রিয়া যাতে করে মাঠটা গোছাতে পারে। বাকি দলগুলো আসলে খুব বেশি বড় ফ্যাক্টর নির্বাচনের মাঠে হবে বলে আমার কাছে মনে হয় না, যে কারণে হয়তো তারা খুব একটা কথা বলছে না। বিএনপি এই জন্য একা খেলোয়াড় হয়ে গেছে এই মুহূর্তে। ওকে, আমরা খুব স্বল্প পরিসরেই জানি যে সংস্কার নিয়ে যে উত্তাপ চলছে, এইটা নিয়ে একটু জানি। একটু কথা বলছিলাম আপনার সঙ্গে মাত্র, এই যে বিভিন্ন ক্ষেত্রে মাঠ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য প্রশাসন পর্যন্ত তারা একটু কথা বলে ফেলছিলাম অলরেডি। সংস্কার নিয়ে উত্তাপ তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে? দেখুন, দীর্ঘদিনের একটা সিস্টেম আমি অভ্যস্ত হয়ে গেছি, ধরুন একটা সিস্টেমে অভ্যস্ত হয়ে গেছি। সেই সিস্টেম থেকে যখনই বের হতে যদি হয় আমাকে, একটা পক্ষ হয়তো সেই সিস্টেমে অভ্যস্ত হয়ে গেছে, তারা সেই সিস্টেমটাকে চাচ্ছে, কিংবা ওই সিস্টেমে হয়তো কেউ সুবিধাভোগীও ছিল, কারো যৌক্তিক, কারো হয়তো অযৌক্তিক থাকতে পারে। যখনই সেই সিস্টেমটা ভেঙে যাবে, নতুন সিস্টেম আসবে, তখন কিছু মানুষ মনে করতে পারে যে আমি তো আগের সিস্টেমে অভ্যস্ত হয়ে গেছিলাম, সেই সিস্টেম আমার কাছে ভালো হয়েছে। আবার এক পক্ষ হয়তো নতুন সিস্টেমকেই চাচ্ছে, কারণ মানুষ নতুন তো চাইতেই পারে। এই ক্ষেত্রে যেটা হয়েছে যে সরকারি কর্মকর্তাদের ভিতরে যেটা আমার কাছে মনে হয় যে যেহেতু সংস্কার কমিশনগুলো কিছু প্রস্তাব তো দিচ্ছেই সরকারের কাছে, সেই প্রস্তাবের ভিত্তিতেই সংস্কার হবে। যারা মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয়ের কথা বলা হচ্ছে, যারা এই সংস্কারকে নিয়ে উদ্বেগ আছে বা উৎকণ্ঠা আছে, দেখুন যৌক্তিক আছে কিনা সেটা বোঝা একটু মুশকিল, কারণ এই মুহূর্তে সংস্কার কমিশন যে সমস্ত প্রস্তাবগুলো দিচ্ছে তার পুরোটাই তো এখন পর্যন্ত সামনে আসছে না, তারা হয়তো টের পাচ্ছে। তো যে কারণে উত্তাপ ওই জায়গাতে যে এই ধরনের যারা যখনই সংস্কার করা হবে, সংস্কার করতে গেলে অন্য পাশ থেকে এক ধরনের ফিডব্যাক আসবে, যেটা বলছিলাম, সেই ফিডব্যাকটা মোকাবেলা করেই সরকারকে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে তাদেরকে হয়তো প্রেশার ক্রিয়েট করতে হবেই, আমার ধারণা প্রেশার ক্রিয়েট করতে হবেই। সেই প্রেশার ক্রিয়েট করে পরেই কিন্তু যদি রাষ্ট্র কাঠামোর যে সমস্ত এগুলোর কথা বলা হচ্ছে, ফ্যাসিজম আছে বা রাষ্ট্র কাঠামোতে এক ধরনের ভিন্ন রূপ আছে, এক ধরনের এককেন্দ্রিক চিন্তা আছে, সেই চিন্তাগুলোকে ভাঙতে হলে কোথাও না কোথাও এই অন্তর্বর্তী সরকারকে অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেই চ্যালেঞ্জগুলো সামলে। তবে সেক্ষেত্রে চ্যালেঞ্জের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা মনে হচ্ছে আমার কাছে, সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, যেটা গতকালকেও যদি আপনি চিন্তা করেন, এই যে কিশোর যারা হঠাৎ করেই গিয়ে ব্যাংকে গিয়ে ডাকাতি করলো,
আমার কাছে মনে হয় কি এক ধরনের মাইন্ড সেট আপ তৈরি হয়ে গেছে যে এখন বোধহয় এই ধরনের ঘটনা ঘটলে খুব বেশি প্রতিক্রিয়া হবে না, হয়তো সেটা মনে করেছিল, যদি প্রতিক্রিয়া হয়েছে এবং সেটা তারা টেরও পাচ্ছে। মাইন্ড সেট আপ থেকেও এগুলো হতে পারে, যেহেতু পুলিশ বা অন্যান্য সংস্থাগুলো এখন আগের মতো সেই তাদের যে ট্রমা থেকে বেরিয়ে এসে পুরোপুরি যে নিয়ন্ত্রণ করে ফেলা বা পুরোপুরি করা সেটা একটু মুশকিল আছে, এবং একটা সংস্কার প্রক্রিয়ার ভিতরে যেতে গেলে অনেক ধরনের জায়গায় কিছু কমতি থাকে, বাধা থাকে, সেই বাধাগুলো পেরোতে তাদের হয়তো সময় লাগছে, যে কারণে এই ঘটনাগুলো হচ্ছে। তো সংস্কার কমিশনের বিষয়ে যে উত্তাপটা, এটা অন্তর্বর্তী সরকারকে কিছুটা হলেও মোকাবেলা করতেই হবে এবং সেটা নিয়েই তাদেরকে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে, আমার কাছে যেটা মনে হয়। নাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য।